হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর কেমিস্ট্রি ক্লাস শুরু করছি। তো যেহেতু আমরা কেমিস্ট্রি নিয়ে পড়তে এসেছি, আর কেমিস্ট্রির মেন রসদটা কি পরমাণু। তো আমি মনে করি পরমাণুর গঠন চ্যাপ্টারটা প্রথমে পড়লে তোমাদের বেসিক নলেজটা অনেক বেশি ক্লিয়ার হবে, এবং এই চ্যাপ্টারে আমরা একে একে পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে যে ধারণাগুলো দিয়েছিলেন এবং গঠন সম্পর্কে যে সুনিশ্চিত মতবাদ তারা প্রকাশিত করতে সমর্থ হয়েছিলেন, সেই গবেষণাগুলোকে আমরা পরপর একে একে পড়ব এবং তারপরে আমরা বাকি চ্যাপ্টার গুলোর দিকে যাব। তো পরমাণুর গঠন বলতে গিয়ে সবার আগে আমরা একটু হিস্ট্রি থেকে শুরু করে নিই বিষয়টাকে। তো দেখো, মানব দেহের গঠনগত একক কি, এটা কোশ্চেনটা বললেই তোমাদের মাথায় কিন্তু কোষ আসবে। ঠিক যেমন বাড়ি তৈরি করতে গেলে বিল্ডিং এককটা কি হয়, ইট। মানব দেহের গঠনও কোষ দিয়ে তৈরি। ঠিক একই রকম যে কোনো জড় পদার্থ এবং জীবদেহের গঠনগত ক্ষুদ্রতম একক বা বিল্ডিং এককই হলো আমাদের পরমাণু। এই পরমাণু নিয়ে কিন্তু যেহেতু খালি চোখে দেখা যায় না, অনেক বিজ্ঞানীদের অনেক মতবাদ তাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে এসেছে। এখানে 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডাল্টন একটি সুনিশ্চিত মতবাদ পরমাণু সম্পর্কে দিয়েছিলেন। তিনি বলেছিলেন পদার্থের একটি ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নামই নাকি পরমাণু। এটা কি সত্যি? ভেবে দেখো তো। আমরা কিন্তু 9 এর বইয়ে পরমাণুর গঠন করতে গিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিন্তু ছবি আঁকিয়েছি। তাহলে সত্যি করে যদি পরমাণু অবিভাজ্য কণা হয়ে থাকে, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর অস্তিত্ব কোথা থেকে এলো? ক্লাস 10 তোমরা আর একটা চ্যাপ্টারও পড়েছো, পরমাণু নিউক্লিয়াস। যে চ্যাপ্টারে তোমরা দেখেছো পদার্থের নিউক্লিয়াসের অভ্যন্তর থেকে বিভিন্ন আলফা কণা, বিটা কণা, গামা কণা রশ্মির আকারে কিন্তু বাইরে বেরিয়ে আসে। তাহলে সত্যি করে যদি পরমাণু অবিভাজ্য হয়ে থাকে, তাহলে এই সকল কণাগুলো আসছে কোথা থেকে? তো এটা নিয়ে কিন্তু আমাদের প্রাথমিক কণার আবিষ্কার সম্পর্কে একটু ক্লাস করতে হবে। তাহলে আমরা এখন এখানে মতবাদে আসি, যেটা আমাদের ডাল্টন বলেছিল যে পদার্থের একটি ক্ষুদ্রতম অবিভাজ্য কণাই হলো পরমাণু। সেটা আমরা দেখতে পেলাম 19 শতাব্দীর শেষ দিকে ও বিংশ শতাব্দীর শুরুতে আমাদের যে বিজ্ঞানী বা গবেষকরা কাজ করেছিলেন, যেমন ধরে নাও জে থমসন, গোল্ডস্টেইন, বিজ্ঞানী রাদারফোর্ড, স্যাডউইক, বোর, এই প্রমুখ বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার মাধ্যমে একে একে এটা প্রমাণিত হয়ে যায় যে পরমাণু কিন্তু পদার্থের অবিভাজ্য কণা নয়। তাহলে পরমাণুর মধ্যে তিনটি স্থায়ী কণা অর্থাৎ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এর কিন্তু অস্তিত্বের সন্ধান মেলে, এবং এই তিনটি স্থায়ী কণাকে আমরা পরমাণুর অবপারমাণবিক কণাও কিন্তু বলতে পারি। এখনো পর্যন্ত যতগুলো পরমাণুর অভ্যন্তরের এই অবপারমাণবিক কণাগুলো আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে 35টির নাম কিন্তু আমরা জানতে পারি। কিছু কণা খুবই স্থায়ী, আবার কিছু কণা খুবই অস্থায়ী। কিছু কণাকে সংমিশ্র কণা হিসেবেও কিন্তু ধরা হয়। এরই মধ্যে আমরা যেমন নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, আলফা কণা, ডয়টেরন এরকম নানান ধরনের আরো কিছু অবপারমাণবিক কণা সম্পর্কে জানতে পারি। কিন্তু পরমাণু সম্পর্কে গঠনে জানতে গেলে যে তিনটে স্থায়ী কণার অস্তিত্বের কথা না বললেই নয়, সেই তিনটি হলো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারের শুরুতে এই তিনটি কণার আবিষ্কার কিভাবে হয়েছিল, অর্থাৎ প্রাথমিক কণা, আমাদের পরমাণুর প্রাথমিক কণার আবিষ্কার গুলো কিভাবে হয়েছিল চলো একে একে দেখে নিই। তো প্রথমেই আমরা এই ক্যাথোড রশ্মির আবিষ্কার এবং এখান থেকে আমাদের ইলেকট্রনের আবিষ্কার কিভাবে হলো সেই পড়াটা নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো, আমি প্রথমেই এই ক্যাথোড রশ্মির আবিষ্কার নিয়ে যে পরীক্ষা করা হয়েছিল বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স কর্তৃক, সেটারই একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। সালটা ছিল 1878 খ্রিস্টাব্দ। বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স এরকম টাইপের একটা আবদ্ধ কাচের নল নিয়েছিলেন। দেখতেই পাচ্ছ এখানে একটা গ্যাস নিষ্কাশক পাম্প লাগানো আছে, যেটার সাহায্যে যদি আমরা স্টপ কপটা ভরিয়ে দিই, তাহলে এখান থেকে ভিতর থেকে গ্যাসকে বের করতে পারবো আর ভিতরে গ্যাস প্রবেশও করাতে পারবো। তো এই আবদ্ধ কাঁচ নলের ভিতরে
এই নলটাকে আমরা তড়িৎ ক্ষরণ নলও কিন্তু বলে থাকি, তড়িৎ ক্ষরণ নল। এটার ভিতরে উনি গ্যাস নিয়েছিলেন। তো উনি এটার ভিতরে গ্যাসকে ভরে এই পাশ থেকে দেখো একটা ক্যাথোড আর এই পাশ থেকে একটা অ্যানোডকে উনি ব্যাটারির মাধ্যমে কি করেছিলেন, যুক্ত করে দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই ক্যাথোড এবং অ্যানোডে যে ধাতব বাল্বগুলো লাগানো হয়েছে সেখানে বাইরের থেকে যখনই ভোল্টেজ অ্যাপ্লাই করে ইলেকট্রিসিটিকে দেওয়া হবে তখন তড়িৎদ্বার থেকে কি হবে, তড়িৎ ক্ষরণ হবে। তো সেই সেট আপটাই উনি করেছিলেন। তো যখন এই 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুক্স এই সেট আপ করেন, এই সেট আপের মধ্যে উনি উচ্চ বিভবের তড়িৎকে চালনা করেছিলেন। উচ্চ বিভব তার নিয়ারলি ইকুয়ালস টু 10,000 ভোল্ট, এতটা ভোল্টেজে উনি ইলেকট্রিসিটি পাস করেছিলেন। এবং কারেন্টটা যে পাঠিয়েছেন সেই কারেন্টটা ছিল ডিসি তড়িৎ, ডিসি তড়িৎ চালনা করে। আচ্ছা, নেক্সট অতি নিম্ন চাপে এর ভিতরে যে গ্যাসটা রাখা হয় সেটাকে অতি নিম্ন চাপে রাখা হয়, ধরে নাও 0.01 মিলিমিটার এইচ, এতটাই কম চাপে বা অতি নিম্ন চাপে কিন্তু এখানে গ্যাসকে রাখা হয়। এবার যে মুহূর্তে উনি সুইচ অন করলেন ধরে নাও বা তড়িৎ চালনা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে উনি দেখতে পেলেন যে ক্যাথোডের থেকে এই অ্যানোডের দিকে, যে ক্যাথোড ডিরেকশন থেকে অ্যানোড ডিরেকশনের দিকে এক প্রকারের অদৃশ্য আলোক রশ্মি, মানে খালি চোখে তো উনি দেখতে পাচ্ছেন না, এক প্রকারের অদৃশ্য আলোক রশ্মি সরলরেখায় যাচ্ছে। এবং সরলরেখায় যাচ্ছে কিনা সেটা কি করে বুঝছেন, তার জন্য দেখতে পাচ্ছেন এই যে কাঁচ নলের এই সাইডটা আছে, এদিকে একটা দেখা যাচ্ছে যে একটা সবুজ রঙের প্রতিপ্রবাহ সৃষ্টি হচ্ছে। যদি আমরা একটা অন্ধকার ঘরের মধ্যে এরকম একটা সেট আপ করে এই অবজারভেশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কোনো আলোক রশ্মির কালার দেখা যাচ্ছে না, কিন্তু এরকম সেট আপ করার পর দেখা যাচ্ছে যে ক্যাথোডের থেকে অ্যানোডের দিকে যে একটা অদৃশ্য আলোক রশ্মি যাচ্ছে সেটা এই কাঁচ নলটার যে গায়ে বা এখানে যে দেওয়ালে, এই দেওয়ালে একটা সবুজ রঙের প্রতিপ্রবাহ কিন্তু সৃষ্টি করেছে। যেহেতু এই রশ্মিটা ক্যাথোড থেকে সৃষ্ট হয়েছে তাই এই প্রকারের রশ্মিকে আমরা ক্যাথোড রশ্মি নামকরণ কিন্তু করেছি। কি নাম করেছি, ক্যাথোড রশ্মি কিন্তু নামকরণ করেছি। এখন এই রশ্মিটা যে উৎপন্ন হলো তার এক্সপ্লেনেশন কি ব্যাখ্যা, আমরা এটার জন্য কি ব্যাখ্যা দিতে পারি। তো উনি বললেন যে এই যে ধাতব তড়িৎদ্বারটা ইউজ করেছে, যখনই আমরা এখানে হাই ভোল্টেজে ইলেকট্রিসিটিকে পাস করছি তখন এখান থেকে স্বাভাবিকভাবে কিছু ইলেকট্রন কণা কিন্তু নিঃসরণ হবে। কেননা ধাতু মানে আমরা কি জানি, ধাতু মানে তার মধ্যে আলাদাভাবে আবদ্ধ ইলেকট্রন থাকে। তো যখনই আমরা সেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করবো, যেমন তোমরা এখন ক্লাস 10 এ যেটুকু পর্যায় সারণী নলেজ নিয়ে এসছো, তোমরা আয়নাইজেশন শক্তি জানো যে কোনো পরমাণুকে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি দিলে পরমাণুটা তার সর্ববৃহৎ কক্ষ থেকে একবার একটি ইলেকট্রনকে বর্জন করে, সেটাই আয়নাইজেশন শক্তি। ঠিক একই রকম যখনই তুমি একটা ভোল্টেজ দিয়ে এই ধাতব তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রিসিটি পাঠাচ্ছ তখন স্বাভাবিকভাবে এই ধাতব তড়িৎদ্বার থেকে কি হবে, আলাদাভাবে আবদ্ধ যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। এবার এখানে আমরা কি বলেছি, এখানে তো আমাদের গ্যাস আছে, ভিতরে তো গ্যাসের মলিকিউল আছে, তাহলে গ্যাসের যে মলিকিউল গুলো আছে বা অণু বলো বা পরমাণু বলো আছে, সেই অণু বা পরমাণুর সাথে গিয়ে এই ইলেকট্রন গুলো ধাক্কা খায়। তো আমরা ধরে নিচ্ছি এই গ্যাসের পরমাণুটা এ, তাহলে যখনই কোনো একটা ইলেকট্রন এ এসে একটা ইলেকট্রন এসে এর মধ্যে কি হবে, ধাক্কা খাবে, তখন তার বাইরের কক্ষ থেকে আলাদাভাবে আবদ্ধ ইলেকট্রনটা কি হবে, বেরিয়ে যাবে। তাহলে এভাবে কি হচ্ছে যে ধাতব পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে সেগুলো গিয়ে গ্যাসীয় অণু বা পরমাণুকে আঘাত করছে বা তার সাথে ধাক্কা খাচ্ছে, এবং ধাক্কা খাওয়ার ফলে তার ভিতর থেকেও কিন্তু কি হবে, ইলেকট্রন বেরিয়ে আসবে। তাহলে এখানে প্রথমে যত সংখ্যক ইলেকট্রন বেরোবে ধীরে ধীরে এই ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে, কারণ এই ইলেকট্রন গুলো গিয়ে গ্যাসীয় অণু বা পরমাণুকে আঘাত করবে, তার থেকেও কিন্তু আবার বাইরে কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসবে। তাই এর ফলে একটা ইলেকট্রনের স্রোত বলতে পারো বা অনেক সংখ্যক ইলেকট্রন কিন্তু সরল রেখায় কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হবে। আচ্ছা, এখন বলছে যে যদি আমরা এইখানে যে উচ্চ বিভবটা প্রয়োগ করেছি এই বিভব প্রভেদটাকে আমরা বাড়িয়ে দিই, যত ভোল্টেজটা আমরা বাড়াবো তত আমরা দেখতে পাবো
যে এই ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এই ইলেকট্রনের গতিবেগটাও বেড়ে যাচ্ছে। এই কথাটার মানে হচ্ছে তার মানে আরো বেশি সংখ্যক ইলেকট্রন গিয়ে আরো বেশি সংখ্যক গ্যাসীয় পরমাণু বা অণুকে আঘাত করবে এবং সেখান থেকে আরো তাদের সমবস্তু কক্ষ থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে এইভাবে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকবে, ইলেকট্রনের সংখ্যাও বাড়তে থাকবে এবং ইলেকট্রনের গতিবেগটাও বাড়তে থাকবে। এই জন্য এক প্রকারের ইলেকট্রনের স্রোত আমরা ধরে নিতে পারি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিন্তু ধাবমান হচ্ছে সরল রেখায়। আর এটাকেই আমরা নাম দিয়েছি কি ক্যাথোড রশ্মি, যেটাকে সবুজ প্রতিপ্রবাহ হিসেবে কিন্তু এই আবদ্ধ যে কাঁচ নয় তার এক প্রান্তে কিন্তু দেখা গেল। এখন পরবর্তীতে বিজ্ঞানী জে থমসন এই ক্যাথোড রশ্মি নিয়ে কিন্তু উনি নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু গবেষণা করেছিলেন এবং এই ক্যাথোড রশ্মির প্রকৃতি উনি যাচাই করতে গেছিলেন। কেননা উনি ধারণা করেছিলেন যে এই যে রশ্মিটার সৃষ্টির পিছনে রহস্যটা কি, আর এখানে যদি কোনো কণা প্রেজেন্ট থাকে তার উদ্ঘাটন করার উদ্দেশ্যেই কিন্তু তিনি নানান রকমের পরীক্ষা নিরীক্ষা এই ক্যাথোড রশ্মিকে নিয়ে করেছিলেন। তো সেগুলো আমরা একে একে দেখে নেব। তো থমসন যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পান সেগুলো আমরা দেখি। প্রথমে উনি দেখেছিলেন এই যে ক্যাথোডে আমরা ধাতব পৃষ্ঠটাকে ব্যবহার করেছি, তো এই ধাতব পৃষ্ঠ থেকে কিন্তু লম্বভাবে এই আলোক রশ্মিটা নির্গত হয়ে কিন্তু অ্যানোডের দিকে ধাবমান হচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই আলোক রশ্মিটা সরল রেখায় যাচ্ছে এবং সত্যিই সরল রেখায় যাচ্ছে কিনা এটা আরো ভালোভাবে বোঝা গেল যখন এই যাত্রাপথে অর্থাৎ এই ক্যাথোড রশ্মির যে যাত্রাপথ এই যাত্রাপথের মধ্যে একটা অস্বচ্ছ বস্তু রাখা হলো। এরকম এক প্রকারের একটা অস্বচ্ছ বস্তু এই যাত্রাপথের মধ্যে রাখা গেল। রাখার পর দেখা গেল যেমন যখন ধরো আমরা দিনের বেলায় সূর্যের আলোক রশ্মি আমরা জানি সরল রেখায় পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তখন যদি আমরা দাঁড়াই সূর্যের এই রশ্মির যাত্রাপথে তখন আমরা দাঁড়ালে আমাদের পিছনে কিন্তু একটা ছায়ার সৃষ্টি হয়। তো এই ছায়াটা কখন সৃষ্টি হয়? যখন আলোক রশ্মিটা সরল রেখায় এসে পৌঁছায়। ঠিক একই রকম ভাবে এই ক্যাথোড থেকে নির্গত এই রশ্মির যাত্রাপথে যখন এরকম এক ধরনের অস্বচ্ছ বস্তু রাখা হলো, দেখা গেল তার পিছনের দিকে এরকম একটা প্রতিচ্ছায়ার কিন্তু সৃষ্টি হলো। তাহলে এখান থেকে সুনিশ্চিত করলেন আমাদের থমসন যে এই যে আমাদের ক্যাথোড রশ্মি এটা কিন্তু সরল রেখায় কিন্তু ধাবমান। কোন দিক থেকে কোন দিকে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিন্তু উনি দেখালেন এটা সরল রেখায় কিন্তু ধাবমান। নেক্সট আরেকটা উনি এক্সপেরিমেন্ট করলেন, এই ক্যাথোড রশ্মির যাত্রাপথে এরকম হালকা ব্লেড যুক্ত পাখা রাখলেন, খুবই হালকা ব্লেড যুক্ত। এই হালকা ব্লেড যুক্ত মানে কি? যেমন ধরো কিরকম বলি যে আমরা মেলায় গেলে যে একটা কি জানি না যে কাগজের তৈরি হয় ঘুরতে থাকে, ওটাকে কি যেন বলে একটা মানে পাখা টাইপেরই হয়। তো ওটা দেখবে যখন বাতাস লাগে তখন কিন্তু ওইটা ঘুড়ির মতো দেখবে কিন্তু সুন্দর ঘুরতে থাকে। তো ওই চরকি টাইপের, হ্যাঁ চরকি, রাইট। তো চরকি টাইপের যে পাখাগুলো আছে ওইটার সাথে এটাকে বোঝার চেষ্টা করো। তাই এই যাত্রাপথে এরকম একটা কি করলো, খুবই হালকা ব্লেড যুক্ত একটা পাখা উনি রাখলেন এবং এই সময় দেখলেন যখন ক্যাথোড রশ্মি এখান দিয়ে যাচ্ছে তখন কিন্তু এই ব্লেডটার মধ্যে কি হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, মানে এটা এইভাবে কিন্তু ঘুরছে। তাহলে যেমন চরকির মধ্যে ঘূর্ণনটা কখন সম্ভব হয়? যখন বাতাসে থাকা যে গ্যাসের মধ্যে উপস্থিত যে কণাগুলো তার সাথে যখন আঘাত লাগে তখন কিন্তু ঘূর্ণনটা সৃষ্টি হয়। ঠিক একই রকম ভাবে এই হালকা ব্লেড গুলোর মধ্যে নিশ্চয়ই এই রশ্মির মধ্যে কোনো কণা প্রেজেন্ট আছে যার মধ্যে সামান্যতম হলেও ভর আছে, আবার সামান্যতম হলেও বেগ আছে। ভর আর বেগ যদি না থাকে তাহলে কোনোভাবেই এই পাখার ব্লেড গুলোর সাথে সেটা ধাক্কা খেয়ে তার মধ্যে কিন্তু ঘূর্ণন সৃষ্টি করতে পারবে না। তো এখান থেকে উনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে ক্যাথোড রশ্মির মধ্যে কোনো না কোনো কণা উপস্থিত, যে কণাটার মধ্যে ভরও আছে ও বেগও আছে। এই সিদ্ধান্তে উনি উপনীত হলেন। আচ্ছা, এরপর
উনি দেখলেন যে কোনো বস্তুর উপর যদি এই ক্যাথোড রশ্মিকে আমরা চালনা করি তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে বস্তুর সাথে যদি কণার আঘাত লাগে তবেই তো সেখানে কোনো একটা শক্তি জেনারেট হয়ে সেখানে উষ্ণতামূলক একটা তাপ শক্তি জেনারেট হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে এরকম অনেক এক্সপেরিমেন্ট আগে একটা আমরা শুনবো যেগুলো সবগুলোই কিন্তু প্রমাণ করছে যে এই রশ্মির মধ্যে কোনো না কোনো কণা উপস্থিত। তাহলে এখানে দেখা গেল যে একটা বস্তুর উপর যদি এই রশ্মি আপতিত হয় তাহলে বস্তুর কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেকেন্ডলি দেখা গেল যখন এই রশ্মিটা গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন গ্যাসকেও তারা কিন্তু আয়নিত করে দিচ্ছে। তাহলে গ্যাসের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি পরমাণু, আর পরমাণুকে যদি কোনো কণা দিয়ে আঘাত করে তাকে আয়নিত করে, তার মানে একটু আগে যে এক্সপেরিমেন্ট আমরা যখন দেখেছিলাম তড়িৎক্ষরণ নলের মধ্যে গ্যাসীয় পরমাণুর মধ্যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন দিয়ে আঘাত করছে, দ্যাটস ওয়াই ইলেকট্রন কিন্তু গিয়ে গ্যাসীয় পরমাণুকে থেকে তার পরমাণু সর্বস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে বের করতে সাহায্য করছে, যার ফলে ওই গ্যাসীয় পরমাণুটা কিন্তু কি হয়েছিল আয়নে পরিণত হয়েছিল। তাহলে গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এই রশ্মি যাওয়ার ফলে যদি গ্যাস আয়নে পরিণত হয় তার মানে অবশ্যই ক্যাথোড রশ্মির মধ্যে এমন কোনো কণা উপস্থিত আছে যার মধ্যে কিন্তু চার্জও আছে, শুধু ভর এবং শুধু বেগই নয়, তার মধ্যে কিন্তু চার্জও আছে। আচ্ছা, এবার দেখা গেল এই রশ্মি কিন্তু ফটোগ্রাফিক প্লেটের সাথে খুব ভালোভাবে কিন্তু বিক্রিয়া করে যায়। যেমন আমরা এক্সরে করতে গেলে দেখি যে হাড়গোড় যদি ভেঙে যায় তাহলে একটা এক্সরে প্লেট দেয়। অ্যাকচুয়ালি আমাদের বডির মধ্যে দিয়ে যখন এক্সরেটা পাস করা হয় ওটা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে একটা ছাপ ফেলে, তার থেকে বোঝা যায় যে হাড়টা ভেঙেছে কিনা। ঠিক একই রকম এই প্রকারের রশ্মিও কিন্তু ফটোগ্রাফিক প্লেটের সাথে সুন্দরভাবে কিন্তু বিক্রিয়া করে যায়। এবং এখানে স্পেশালি দুটো জিনিসের নাম কিন্তু তোমরা বইয়ে অবশ্যই উল্লেখ পাবে, একটা হচ্ছে জিঙ্ক সালফাইড আর একটা হচ্ছে বেরিয়াম প্লাটিনোসাইড, BaPTCl6। ঠিক আছে, বেরিয়াম প্লাটিনোসাইড এই দুটো প্রলিপ্ত পর্দার সাথে কিন্তু ক্যাথোড রশ্মি কিন্তু বিক্রিয়া করতে পারে। আচ্ছা, এবার আমরা দেখলাম যে যদি এই রশ্মিকে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, ধরে নাও এখানে আমরা বাইরের থেকে এরকম জায়গায় আমরা কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করছি বাইরের থেকে। তবে যদি আমরা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র এক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রকারের আলোক রশ্মিটা কি হচ্ছে, এটা দেখা যাচ্ছে যে প্রথমত একটা সরল রেখায় চলছিল। এবার আমরা যখন এখানে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ধরে নাও তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বরাবর আমরা পজিটিভ তড়িৎ ক্ষেত্র আর এই বরাবর আমরা নেগেটিভ তড়িৎ ক্ষেত্রকে অ্যাপ্লাই করেছি। তো আমরা দেখবো যে এবার ও সরল রেখার যাত্রাপথটাকে পরিবর্তিত করে ও কিন্তু কি হবে এই পজিটিভ তড়িৎ ক্ষেত্র যেদিকে অ্যাপ্লাই করা হয়েছে সেই দিকে কিন্তু ধাবমান হবে। তাহলে এই ঘটনা তো খুব ভালো করে প্রমাণ করছে যে এই ক্যাথোড রশ্মির মধ্যে থাকা যে কণা তার মধ্যে ঋণাত্মক চার্জ বর্তমান। তাহলে নেগেটিভ চার্জ যেহেতু আছে, নেগেটিভ চার্জের কণা সবসময় কার দিকে আকর্ষিত হয়, পজিটিভ চার্জের দিকে। আর আমরা এখানে বাইরের থেকে যে তড়িৎ ক্ষেত্রটা অ্যাপ্লাই করেছি যে ডিরেকশনে আমাদের পজিটিভ চার্জটা ছিল আমাদের এই ক্যাথোড রশ্মি কিন্তু সেই ডিরেকশনে কিন্তু ধাবমান হয়েছে। তার মানে এই পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে ধাবিত হলো যে ক্যাথোড রশ্মি তার মানে তার মধ্যে যে উপস্থিত রয়েছে সেই কণাগুলোকে, সেই কণাগুলো হচ্ছে একটা নেগেটিভ চার্জবাহী কোনো কণা। তাহলে এই নেগেটিভ চার্জ পার্টিকেল এর কিন্তু একটা সন্ধান পাওয়া গেল। আচ্ছা, এবার নেক্সটে দেখো যে এই ক্ষেত্রে যদি আমরা একটা ধনাত্মক ইলেকট্রোস্কোপ, মানে এমন একটা ইলেকট্রোস্কোপ যার মধ্যে পজিটিভ চার্জ আছে, তাহলে যদি আমরা একটা ধনাত্মক ইলেকট্রোস্কোপের মধ্যে দিয়ে এই রশ্মিকে চালনা করি দেখা যায় যে ধনাত্মক ইলেকট্রোস্কোপটা নিউট্রাল হয়ে যায়।
মানে চার্জ শূন্য বা নিস্তড়িত কিন্তু হয়ে যায়। তাহলে ধনাত্মক ইলেকট্রোস্কোপকে নিস্তড়িত করতে কে পারবে? যে কণাটা নিজেই নেগেটিভ চার্জ হবে সেই তো ধনাত্মক ইলেকট্রোস্কোপকে নিস্তড়িত বা চার্জ বিহীন করে দিতে পারবে। তাহলে এখান থেকে কনফার্ম করা গেল যে এখানে এই রশ্মির মধ্যে কিন্তু নেগেটিভ চার্জবাহী একটা কণা কিন্তু উপস্থিত। তাহলে যে থমসনের হাত ধরে আমরা যে বিভিন্ন ছোটখাটো পরীক্ষা নিরীক্ষার কথা বললাম তার মধ্য থেকে আমাদের কিছু রহস্য তো উদ্ঘাটন হলো। সেটা কি? যে এখানে এই রশ্মির মধ্যে অবশ্যই একটা কণা উপস্থিত আছে, যে কণার মধ্যে ভরও আছে, যে কণার মধ্যে বেগও আছে এবং সেই কণাটা কিন্তু ঋণাত্মক চার্জবাহী। সেই কণাটা কেমন? ঋণাত্মক চার্জবাহী। তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ভরবেগ সম্পন্ন এই কণার নাম জে থমসন। জে থমসন কি দিয়েছিলেন? যেহেতু নেগেটিভ চার্জবাহী কণা তাই উনি নাম দিয়েছিলেন নেগেট্রন। উনি নাম দিয়েছিলেন এই কণাটার নাম কি? নেগেট্রন। তাহলে এই কিন্তু প্রথম পরমাণুর ভিতরের স্থায়ী কণা নেগেট্রন আবিষ্কার হলো, যার নাম পরবর্তীতে বিজ্ঞানী স্টোনি এই কণার নামকরণ করেছিলেন ইলেকট্রন। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা এই যে ছোটবেলা থেকে যে ডাল্টনের যে পরমাণু তত্ত্বটা পড়েছি, যেখানে আমাদের প্রথমেই ছিল যে পরমাণু একটি অবিভাজ্য কণা। প্রথমে আমাদের হাতি ঘড়িটা কিন্তু হয়ে গেল অলরেডি, আর আমরা জানতে পারলাম যে পরমাণু কিন্তু অবিভাজ্য কণা নয়, পরমাণুর ভিতরেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্থায়ী কণা রয়েছে। আর সেই স্থায়ী কণা কিন্তু প্রথম আমাদের উইলিয়াম ক্রুক্স উনি যে ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন এবং তার এই রশ্মিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যে থমসন যে সিদ্ধান্তে উপনীত হলেন যে ক্যাথোড রশ্মি অ্যাকচুয়ালি ভরবেগ সম্পন্ন ঋণাত্মক চার্জবাহী যে কণার সমন্বয়ে গঠিত, সেই কণাটি হলো আমাদেরকে ইলেকট্রন। আর এইভাবে কিন্তু ইলেকট্রনের আবিষ্কার কিন্তু ঘটে গেল। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমেই কিন্তু প্রমাণটা করে দিতে পারলাম যে পরমাণু একটি অবিভাজ্য কণা নয় এবং ইলেকট্রনের আবিষ্কার শিখলাম। একই রকম ভাবে তোমরা ক্লাসটার সাথে কানেক্টেড থাকো। আমরা একে একে কিন্তু পরবর্তী ক্লাসে প্রোটন ও নিউট্রনের আবিষ্কার সম্পর্কেও জানবো এবং পরমাণুর গঠনে বাকি যে জায়গাগুলো যে কোন কোন বিজ্ঞানীরা কি কিভাবে এই পারমাণবিক মডেল দিতে সমর্থ হয়েছিলেন সেগুলো কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ক্লাসে শিখবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের পাশে থেকে এই সুন্দর জার্নিটাকে আরো সাফল্যমণ্ডিত করে তুলবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থেকো।